স্বামী ছাড়া নারী খুব অসহায়, এটা আমি ফিল করছি। ও যাওয়ার পরে প্রত্যেকের নজর, দেখার আন্দাজ সব চেঞ্জ। কেউ দুইটা কথা বলতে চিন্তা করে না, অপবাদ দিতে চিন্তা করে নাই, এবার ফ্যামিলিও বিশ্বাস করছে। তোমার কাছে আমার অনুরোধ, আমি যদি কোনো সময় তোমার মনে কষ্ট দিয়ে থাকি, তুমি আমার লাইফে ফিরে আসো, আমার লাস্ট একটা সুযোগ দাও। আমি সংসার করতে চাই। আমি ভালোবাসা কি জিনিস আমি বুঝি নাই, তুমি আমাকে বুঝাইছো, তুমি আমাকে সুন্দর একটা জীবন দিছো। তুমি প্লিজ ফিরে আসো, আমি তোমার কাছে আর কিচ্ছু চাই না। আমার অন্তত একটা বার এসে বলো আমার অন্যায়টা কি ছিল। আমি তো তোমাকে কখনো অসম্মান করি নাই, কখনো তোমার সাথে আমি রাগও করি নাই। আমার ভুলটা আমাকে ধরাই দেওয়া যাও প্লিজ। তোমাকে আমি কন্টিনিউ বলতাম হাজবেন্ড কি জিনিস সেটা আমি জানি না, বুঝি না, তোমার মাধ্যমে আমি সেই সুখটা পাইতে চাইছি। তোমাকে আমি ছুঁয়া দেখতে চাইছি লাস্ট বার, তুমি কবে আসবা? তুমি তো বলছিলা, আমি চাইছিলাম তোমার কাছে সারপ্রাইজ, এমন সারপ্রাইজ তো আমি চাই নাই। তুমি আমার কাছে প্লিজ ফিরে আসো। আমি অনেক চেষ্টা করছি তোমার কাছে যাওয়ার, তোমার একটু খোঁজ নেওয়ার। অনেক জায়গায় শেষমেশ বাধ্য হয়ে জব ছাড়তেছে, অনেক জায়গায় অনেক বিপদেও পড়তে হয়েছিল, কিন্তু আল্লাহর অশেষ রহমতে। কিন্তু আমি আমার দিন শেষে ভাইয়া আপনার সমাজের কাছে চেহারা দেখানোর কিছু নাই, সবচেয়ে বড় চেহারা দেখানো হচ্ছে নিজের কাছে। আমি দিন শেষে আয়নার দিকে নিজের সাথে নিজে কথা বলতে পারি, কারণ আমি গোপনে যদি কোনো কিছু করি সেটা আমি নিজের অন্তর জানবে। আমি জানি ভাই, আমি আমার অন্তরের সাথে আমি কথা বলতে পারি। আশেপাশের মানুষের দৃষ্টিভঙ্গি খারাপ, সেটা বলতে চান? হ্যাঁ, জবের জায়গায় বাংলাদেশের নাম করা একটা কোম্পানিতে শেফ হিসেবে জব নিল, ওইখানেও ভাইয়া টিকতে পারলাম না। সৎ মানুষের তিলে তিলে মেরে দেওয়ার জন্য অপবাদগুলো, মেয়ে মানুষের ওই যে ইজ্জতের উপরে যা করে, তোমার আমি কখনো ছাইরা যাব না, কখনো না। প্রত্যেকটা পরিস্থিতি থেকে ও আমার উঠায় আনছে, ইভেন আমি অসুস্থ ছিলাম সেখান থেকে ও আমার উঠায় আনছে। ফ্যামিলি, আত্মীয় স্বজন সবার কাছে আমার খুব ভালো রাখছে। ইভেন মেয়েটা আমার দূরে ছিল, মাসে মেয়েটারও আমার কাছে এনে দিল, মেয়ের স্কুলে ভর্তি করাই দিছে, সব কিছু করায়। এখন তুমি কোথাও চলে গেছো, তুমি ছাড়া তো আমি আর, তোমার আমি বলছি অনেকবার বলছি, তুমি যে আমার সুখটা এখন দেখতেছো, আমার ফ্যামিলি, আত্মীয় স্বজন সবাই যে আমার পাশে আছে শুধু তোমার জন্য। তুমি যেদিন চলে যাবা সাথে সাথে কেউ আর আমাকে আশ্রয় দিবে না। তুমি তো বলছো মৃত্যু ছাড়া আমাকে ছাড়বা না, একমাত্র তো আমাদের আলাদা করতে পারবে মৃত্যু। কন্টিনিউ তো বলতো আমরা খুব ভালো থাকবো, সারা জীবন খুব ভালো থাকবো। এই কোন কিসে আমাকে রেখা গেলা? প্লিজ তুমি ফিরে আসো। এটা অদ্ভুত বোন, আপনি একটা লোকের বিয়ে করবেন, তার দেখা নাই, জানা নাই, তার ফ্যামিলি খোঁজ নাই, ফ্যামিলি যাওয়া নাই, লোকটার আমি দেখলাম না, বিয়ে করে ফেললাম। ফাইজলাম ওইটা। ভিডিও কলে কথা হয়েছে, 2 দিন চ্যাটিং কথা হয়েছে আর আমি তার বিয়ে করে ফেলবো? এবং আপনি বলতেছেন সে আপনার জীবনে সব সাত আল্লাহ পূরণ করছে, ফোনে হয়ে গেল। মানুষ নেশা করলেও তো করবে না, চিনি না জানি না আমি। ভাই আপনি তো 14 বছরের কিশোরী না, আপনি বিয়ে থা করে সংসার করে আসা মানুষ, আপনার বিয়ে সাকটিবেন। ওই পাশ থেকে কে বললো চল রে, আমি এখান থেকে উঠে দৌড় দিলাম। আমার হাত পাও সুন্দর না, এটা নিয়ে আমার খুব টেনশন ছিল। ভাইরা সবাই সুন্দর, ফ্যামিলি সবাই সুন্দর, আমি খুবই কালো, মানুষের সাথে মিশতে পারতাম না। তোমার রং, তোমার শরীর নিয়ে তোমার মা বাবার অসুবিধা ছিল। কি হয়েছে আমাকে বলো। এখন ছোট থেকেই বড় হয়েছি, খুব কষ্ট না কিন্তু মানসিক চাপের ভিতরে বড় হয়েছে। কিরকম 5 ভাই বোন আমরা, 5 ভাই বোনের থেকে 4 বোন, 1 ভাই 1 বোন আমি। ওকে। আমার কোনো মেয়ে ছিল না, আমার খুব শখ ছিল একটা মেয়ে লাগবে, ওইভাবে খুব
ওই সুবাদে আমার আম্মু একে একে কয়েকটা আমরা 4-5 ভাই বোন হয়ে গেছি। জি। আমার বড় বোন মারা যাওয়ার পরে আমার আম্মু অসুস্থ হয়ে গেছে, তার মেয়ে লাগবে। কিন্তু জন্মটা তাদের যে আশা ভরসা করে একটা মেয়ে চাইছিল, সুন্দর ফুটফুটে একটা মেয়ে সন্তান, আমি ওরকম ছিলাম না। ছোট থেকেই আমি কালো, দেখতে অসুন্দর, ইভেন আমার হাত পাও সুন্দর না। এটা নিয়ে আমার খুব টেনশন ছিল। মানে ভাইরা সবাই সুন্দর, ফ্যামিলি সবাই সুন্দর, আমি খুবই কালো, মানুষের সাথে মিশতে পারতাম না। তোমার রং, তোমার শরীর নিয়ে তোমার মা বাবার অসুবিধা ছিল? মার টেনশন ছিল কিভাবে বিয়ে হবে, কিভাবে কি করবে। আমাদের ফ্যামিলি এত শিক্ষিত না। কি বলবো, ইভেন বুলিং বাইরের মানুষ করে। বাইরের মানুষও, মানে আমি মানুষের সাথে মিশতে পারতাম না। আত্মীয় স্বজন, দাদুর বাড়ির মানুষের সাথে তেমন মিশে হতো না। আমার এক কাকা ছিল, কাকাটা 2001-এ মারা গেছে। ওনার কাছে আমার যত আবদার ছিল, কাকার কাছে আমি রাজরানী ছিলাম, তার প্রিন্সেস ছিলাম। একবার এক এক নামে ডাকতো, আমার সোনিয়া, আমার রাজরানী, আমার রাজকুমারী। 2001-এ কাকা কিডনি নষ্ট হয়ে গেছে, কাকা মারা গেছে। তারপর আমি আর কারো কাছে রাজকুমারী ছিলাম না, নিজের বাপের কাছেও না। আমার আব্বু এত একটা আদর করতো না। I understand. মানে ওই যে বুঝতে আমরা যেরকম হচ্ছে গিয়ে ভাইয়া বাবা মার দেখি। কাছে আদর যাতে, আমাদের ফ্যামিলিটা ওরকম না। ওই যে নিম্ন মধ্যবিত্ত, মানে মেন্টালিটিটা একটু অন্যরকম। ওকে, আগান। এমনও দিন গেছে ভাই, আমি রাতে ঘুমাইতাম না, সকালে ঘুম থেকে উঠে দেখতাম আমার পা বাঁধা। মানে আমার পাগুলা চড়া ছিল, এই যে আমার পাগুলা এখনো, মানে পা চাপাইতে হবে, কিভাবে কি করতে হবে। এমনি মারধর করতো না, যেখানে যা পাইতো আমার আম্মু আমাকে সুন্দর করতে হবে। আমার পোশাক আশাকে কোনো কিছু আমার আম্মু অপূর্ণ রাখতো না। 4 ভাইয়ের থেকে সবচেয়ে বেশি আমাকে দিত, মানে আমার সুন্দর হইতে হবে। ওকে। কাকা মারা গেল, কাকা মারা যাওয়ার পরে সম্পূর্ণ একা হয়ে গেলাম। ওই চিল্লাচিল্লি শাউট, মানে বাড়িতে খুব চিল্লাচিল্লি করতাম আমি, মানে কষ্ট বুঝাইতে পারতাম না তো, রাগারাগি চিল্লাচিল্লি কান্নাকান্নি করতাম। তখন থেকে আস্তে আস্তে একা হয়ে গেলাম, নিজে নিজে ইনকাম শুরু করলাম, ছোটোখাটো শখগুলো নিজে পূরণ করতে শুরু করলাম। আমি 11 বছর বয়স থেকে নিজের খরচ নিজে বহন করতে শুরু করলাম টুকটাক। সেলাই কাজ করতাম, যেখানে যে যে 2-1 টাকা মানে ইনকাম করা যায় তো ওই চাইতাম না, আত্মসম্মানে লাগতো। কাকা মারা যাওয়ার পরে একদিন কসমেটিক চুড়িওয়ালা আসলো, আম্মুর কাছ থেকে চুড়ি চাইছে। আমার আম্মু যথেষ্ট কসমেটিক আমাকে কিনে দিত। হয়তো বা তখন আম্মুর কাছে টাকা ছিল না, খুব একটা বাজে একটা কথা বলছে, বাজে না ওর আগে, মানে আমাদের ফ্যামিলি এত সচ্ছল ছিল না। মানে রং নিয়ে রূপ নিয়ে এমন একটা কথা বলছে, আমার ভালো লাগে নাই। তারপর থেকে আম্মুর কাছ থেকেও চাওয়া বন্ধ করে দিচ্ছে। বেশি প্রয়োজন হলে বলতাম এটা লাগবে, ওটা আমাকে জোর করতাম না, কারণ জোর ছাড়া আম্মু আমাকে দিত। তখন থেকে ইনকাম শুরু করলাম। 14 বছর বয়সে পারিবারিকভাবে বিয়ে হয়ে গেল। 14তে? হ্যাঁ, 14 বছর বয়সে আমাকে মনভাবে পড়াশোনা করাই নাই। আর আমার মেধাও ভালো ছিল না, জি। মানে ওদিকে শ্রম দেয়ই নেই তারা। ওই ভারী ঘরের কাজটা যা যাবতীয় করানো তাই করাইতো এমনি করতাম। পারিবারিকভাবে বিয়ে ঠিক হলো, পরিচিতের মাধ্যমে। আমাদের বাসায় পেন গেস্ট ছিল। বিয়েটাও খুব সুখের ছিল না। ওইখান থেকে মানে বিয়ের 6-7 মাস পরে থেকে আমাদের খুব ঝামেলা, ঝড়কাঝাটি, অশান্তি। মানে আমার হাজব্যান্ড মানে নিজের ইচ্ছায় বিয়ে করছে এখানে এসে, ওর ফ্যামিলি রাজি ছিল না। বাবা মার একটা ছেলে ছিল, আমি কালো দেখা ওর আম্মু রাজি হয় নাই, কিন্তু আমার হাজব্যান্ড এখানেই বিয়ে করবে, না করলে সে সুইসাইড করবে। যেভাবে হোক বিয়ে হয়েছে। বিয়ে তো ওদের অনেক দাবি ছিল। আম্মু বললো আমার একটা মেয়ে, যাই হোক আমি যৌতুক দিয়ে বিয়ে দিব না। তখন আমার হাজব্যান্ড বলল আমি তো, আমার মার একটা ছেলে, আমার সংসারের আমি একাই, আপনি এখন রাজি হয়ে যান, পরবর্তীতে নিব কিনা না নিব সেটা সম্পূর্ণ পরের ব্যাপার। বিয়েতে 4 ভরি গয়না দিল, সেটা আমার জন্য আগে থেকে বানানো ছিল। ওই বিয়ে ঠিকলো কতদিন? 19 বছর। 19 বছর? হ্যাঁ, 19 বছর। তাহলে সমস্যাটা কই হইল বোন? ওই যে ফ্যামিলিগতভাবে বিয়ের 6 মাস পরে থেকে ঝামেলা হচ্ছে গিয়ে যৌতুকের জিনিসগুলো দেওয়া নিয়ে।
আম্মু তখন দিতে রাজি হয় না, কারণ আমার মেয়ে তো 19 বছর একটা সংসার চলা মানে তো 19 বছরের একটা সংসার ভাইয়া এক রাতে শেষ হয়ে গেছে, এক রাতে কয়েক ঘন্টায়। 19 বছরের সংসার এক রাত্রে শেষ? হাউ? ওই যে টাকার কাছে ভালোবাসা হার মানছে। আপনার বাবার বাড়ির যৌতুক চাইছিল? হ্যাঁ, ওই যৌতুকের থেকে আম্মু তো বলতেছে আমি এত দিতে পারবো না। কত টাকা চাইছিল? একটা এভরিথিং, ঘরের সম্পূর্ণ ফার্নিচার, 5 ভরি গয়না। এই 19 বছর পরেও একই কাণ্ড? না এটা না, এটা পরবর্তীতে ওগুলো ঝামেলা 2010-এর ভিতরে শেষ করে হ্যাঁ, ফেলছিল। এই শেষ হলো আপনি বলতেছেন এক রাত্রে শেষ হলো? 22 জুলাইয়ের 20 তারিখে শেষ হয়েছে। কি হয়েছিল সে রাত্রে? মানে সূত্রপাত আগে থেকে সেই টাকা পয়সা নিয়ে, আমি স্টেপ বাই বলে আসি, জি জি জি। নাহলে তো তখন ওই অশান্তি দেখে আমার হাজবেন্ড ঘুরে গেছে, আমার সাথে আর সংসার করবে না। হ্যাঁ, কারণ আমার হাজবেন্ড আমার থেকে দেখতে সুন্দর ছিল, Okay. সুদর্শন একজন পুরুষ ছিল, সবার কাছে আমাদের এলাকার প্রতিষ্ঠিত একজন ব্যবসায়ী ছিল, আমাদের ফ্যামিলি থেকে ওদের অবস্থা খুব ভালো ছিল। আমার এই সংসারের অশান্তি দেখে আমার আম্মু মেন্টালি ভাবে অসুস্থ হয়ে গেছে, একদম কাউকে চিনতে পারতো না। মানে আমার হাজবেন্ড আমার আম্মু পছন্দ করে বিয়ে দিছে, আমার হাজবেন্ড আমার আম্মুর আব্বুর সবার করে, মানে আম্মু মানে মানতেই পারতেছে না আমার মেয়ের সুখের জন্য যার কাছে আমি বিয়ে দিলাম সেই মেয়ে সেই ছেলে এখন আমি চিনতে পারতেছি না। এরকম করে আমার আম্মু প্রায় 5 বছর মানসিক রোগী ছিল। মানে আমাদের ফ্যামিলি আস্তে আস্তে এরকম একটা অবস্থা হয়ে গেছে, শেষ হয়ে গেছে সোজা। শেষ। মানে আম্মুর আপনি চিকিৎসার বোন, পিছনে। আপনি আমাকে ওই জায়গাটা আসেন, আমি খুব কিউরিয়াস যে আপনি বলতেছেন 17 বছরের সংসার এক রাত্রে শেষ হলো, টাকা পয়সা নিয়ে লাগতে 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 লাস্টে কি হয়েছে? আমার হাজবেন্ড মাঝখানে হচ্ছে আমি 2019-এর করোনার পরে সব পুরো পৃথিবীর মানুষই তো মোটামুটি হচ্ছে ঋণে নিঃস্ব পড়ছে, হয়ে কষ্টে গেছে, আছে। ঋণে অবস্থা। সবাই আমি কিন্তু এটার চাপ আসতে দিই নাই। আমি ওই যে ছোট থেকে 2000 Income করেন যে- ইনকাম করি, যে বারবার মানে আপনার নিচে পড়ছি, বারবার উঠছি। আমি কিন্তু 3 বছর বিছানায় পড়েছিলাম জি। অসুস্থ হয়ে, ওইখান থেকে কাভার করে উঠে আসছি। আমার হাজবেন্ড আমার 19 বছরের সম্পর্কে ওর পার্সোনাল বিষয় নিয়ে কখনো আমার সাথে শেয়ার করতো না। ওর আর্নিং কিরকম আসে, ও কোথায় কি খরচ করতেছে, ও কার পিছনে কি করতেছে, আমাদের মানে আমার হাজবেন্ড ছিলাম ঠিকই। এমনও দিন যাইতো 7 দিন আমাদের দেখা হইতো না, এক ঘরে থাকতাম। দেখাটা হইতো কখন, আমি যখন বাসা থেকে বের হতাম মেয়ের নিয়ে স্কুলে যেতাম আমাদের দোকানে। ও যখন দুপুরে আসতো আমি তখন মেয়ে নিয়ে ঘুমাইতাম, ওর মতো ও দরজা খুলতো, খাওয়া দাওয়া করে চলে যেত। ওর যখন রাতে আসতো তখন আমি গভীর ঘুমে থাকতাম বা আমি অন্য রুমে থাকতাম। মানে কথা উনি বলার ওনার কোনো প্রয়োজন- ব্যবসায় অনেক বিজি ছিলেন, ব্যাপার কি তাই? হ্যাঁ, ওর কাছে এটাই, ব্যবসা অনেক বিজি ছিল। ওকে। পরে আপনিও তো আপনার মেয়ে নিয়ে বিজি ছিলেন। হ্যাঁ, আমি আমার মেয়ে নিয়ে বিজি ছিলাম। ও মেয়ের সময় দিত, ও পারফেক্ট হাজবেন্ড না হলে কি হবে, পারফেক্ট বাবা ছিল। দ্যাটস নাইস, দ্যাটস নাইস। আর আমার মেয়েটা কিন্তু আমাদের সংসারে কিন্তু কোনো বেবি হয় নাই। আচ্ছা, আমাদের অ্যাডপ্ট করেছিলেন? হ্যাঁ, অ্যাডপ্ট করছিলাম। বাহ, কিন্তু তারপরে ও পারফেক্টলি, হ্যাঁ, পারফেক্ট বাবা ছিল। মাশাআল্লাহ। আমার দৃঢ় বিশ্বাস ছিল ও কোনো, আমার এমনি মনে একটা, ও যে কোনো সময় ওর স্বার্থে আঘাত লাগলে আমি তো ওরে টাকা দিয়ে পালতেছিলাম, শ্রম দিয়ে পালতেছিলাম, যে কোনো সময় ও কাটা। কিন্তু মেয়েটা যখন আমার লাইফে আসলো, আমি 2015-তে যখন অসুস্থ হইলাম, লাইফ সাপোর্টে ছিলাম যখন, আমার এই মেয়ের দেখশন সম্পূর্ণ করছে। ইভেন আমি 3 দিন বয়সে আমার কোলে পাইছি। মাশাআল্লাহ। 3 দিনের আপনি ওর মা? আপনি ওর মা? না, আমি ওর মা, এখনো ওর মা। আপনি ওর মা, উনি আমার ওর মেয়ে মা? এখনো জানে না। গুড, দরকার নেই ওর জানা। ও 15 দিন বয়সে ওর শরীর পুড়ে গেছে আমার হাজবেন্ডের, ওই মেয়ে নিয়ে। তারপর ও হসপিটাল দৌড়াদৌড়ি করছে। এটা দেখার পরে আমার কোনো অবস্থাতে, আমাদের আশেপাশে সবাই এখনো ভাবে এই মেয়ের রেখে কীভাবে সে এখনো আছে। 21-এ বললো হ্যাঁ ব্যবসাপাতির এই সমস্যা হয়েছে, এই সেই, আমাকে ওরকমভাবে জটিলভাবে আমার আর মানে 21-এর পরে ওর পরিস্থিতি সম্বন্ধে আমাকে আর বুঝতে দেয় নাই। ও মানে একদম কুল, আমাদের সংসার ভালো চলতেছে, আমিও টুকটাক আশেপাশে খাবার সাপ্লাই করতেছি, জি। হ্যাঁ 2-1টা করে রেডিমেড জামা সেলাই করতেছি, মানে যা পাচ্ছি আমার মানে দৈনিক 100-150 টাকা আসলে আমার হাত খরচ হয়ে যাচ্ছে। জি।
হঠাৎ করে বলতেছে, দেখো আমার হাজবেন্ড, আমি না বাংলাদেশে আর থাকবো না। বলছে, কেন তুমি বাংলাদেশে থাকবা না? কয় না, দেখো আমার না অনেক টাকা ঋণ হয়ে গেছে। বলছে, কত টাকা ঋণ হয়েছে? 7 থেকে 8 লাখ টাকা ঋণ হয়েছে। পরে আমি হাইসে বললাম, দূর, এটা কোনো ব্যাপার না, আমাদের কাঁচামালের ব্যবসা, 7-8 লাখ টাকা, 15 লাখ টাকা এটা ঋণ, এটা কোনো ব্যাপার না। হয় কি না, আমি ব্যবসা করব না, আমার ভালো লাগে না। সেটা বলো, ব্যবসা করবা না, ভালো লাগে না, তুমি এই বয়সে কোথায় যাবো? বলো, আমি সৌদি চলে যাবো। বলছি, যে মানুষটা এখানে ব্যবসা করতে পারে না, এক গ্লাস পানি ঢালে, আমার হাজবেন্ড কিন্তু কোনো কাজ করতে পারে না, ওই ব্যবসার ওইখানে এক গ্লাস পানি ঢেলে খাইতে পারে না, গোসল করলে নিজের কাপড়টা ধুইতে পারে না, একটা ডিম ভাজি করতে পারে। তুমি যাবা প্রবাসে, ওইখানে গিয়ে তো তোমার সব করতে হবে, তোমার যাইতে হবে না। ঋণ যেহেতু হয়ে গেছে, এক কাজ করো, আমরা দুইজনে মিলে আবার চাকরি করি, ব্যবসা ছেড়ে দাও। আর যেহেতু আমি টুকটাক শখের বিষয় রান্না যেহেতু শিক্ষা, বড় বড় রান্নাগুলো করতে পারি, আমরা ঘরোয়া একটা রেস্টুরেন্ট দিই যেটাতে বাড়ির খাবার পাওয়া যাবে, তুমি তোমার এইখানেই শুরু করো। না, আমি করবো না, তাহলে না হলে আমি রিক্সা চালাবো। ওর প্রতি আমার ভালোবাসা ছিল না অভ্যাস ছিল সেটা আমি বলতে পারবো না, কিন্তু ওর পরে আমার একটা ফ্রেন্ড, আমার যেদিন 2003-এ বিয়ে হয়, আমার বিয়ে হওয়ার সাথে সাথে ওর বন্ধুর, মানে আমাদের এলাকারই ওর বন্ধুর ওয়াইফের সাথে আমার পরিচয় হয়। ওই দিন থেকে আমরা, মানে আমি একই দিনে 2টা সম্পর্ক পাইছি। ওই দিনের পর থেকে ওই যে ওই ভাবিটার সাথে যে আমার একটা ফ্রেন্ডলি সম্পর্ক হয়েছে, আমাদের আশেপাশে সবাই এক নামে জানতো। পরে ওর কাছে গেল, ওরে বুঝাও, তোমার সব কথা তো শুনে, মানে আমাদের এমন একটা সম্পর্ক। না, আপনাকে বাইরে যাওয়ার জন্য যেন অনুমতি দেয় সেটা বোঝা। জি, কিন্তু যাবে তোর মাধ্যমে। ওই সম্ভবত বুদ্ধি দিছে, তুমি বাইরে চলে যাও। জি, তারপর মানে ও, আমার খুব কষ্ট লাগলে মার কাছে গিয়ে তো কান্না করতে পারতাম না, মার কাছে তো অবহেলিত হয়ে গেছি শেষে। ওর কাছেই সব দুঃখ কষ্ট, কান্না কাটি, আশ্রয়, কিছু খাইতে ইচ্ছে করলো ওর কাছে, বা ওরকে, মানে অন্যরকম। ও পরে বলে, দেখেন ভাইয়া থাকতে চাইতেছে না, ওরে পাঠাই দেন বিদেশ। এখন আমি এদিক দিয়ে আমি ইনকাম করলে কি হবে ভাইয়া? আমি যে এলাকায় বড় হয়েছি জন্মের আগে থেকে, আমি বাসা থেকে, আমার সম্পূর্ণ ইনকাম ঘরে বসা, আমি বাসা থেকে বের হইতাম না। ওরে যে আমি পাঠাই দিব, আমি চলবো কিভাবে? আমি তো একা একা আমাদের সামনের মার্কেটেও তো যাইতে পারি না। আমার সীমানা শুধু বাজার করা, আমি বাজার করতে পছন্দ করি, ওই বাজারের তাও এলাকার মার্কেটটা। আমি তো আর ম্যাক্সিমাম সময় থেকে অসুস্থ, আমার শ্বাসনালী ছোট, আমার ডায়াবেটিস, কয়েকদিন পর পর আমার পেটে ব্যথা করে, হসপিটালে নিয়ে দৌড়াইতে হয়। পরে বলে, এত টাকা ঋণ হয়ে গেছে, এনে থেকে তো সে মরে যাবে ভাইয়া। তখন ও আমারে বললো কি, ভাইয়া আপনি যদি যাওয়ার অনুমতি না দেন। এর ভিতরে আমার ফ্যামিলি থেকে আমাকে সরাই ফেলছে ও। প্রতিদিন কান্না কাটি, আমার হাজব্যান্ড কোথায় কোথায় কান্না করতো, মানে ও জানে ও কিছু চাইলে যে আমি না করব না। পরে বললাম, আমি এত টাকা দিব কোথা থেকে? বরঞ্চ যে টাকা দিয়ে বিদেশ যাবো, আমরা নতুন করে শুরু করি, যত পানাদার আছে দরকার ওই টাকার জামিন আমি হব, আমরা দুইজনে মিলে জামিন হব, যার সুদের উপরে জানিস সব হচ্ছে গিয়ে, এটা মাফ চাইলে মাফ করবে না, তোমরা আসল নাও বা না, একটা এলাকার মানুষ নিয়ে বসে। কিন্তু ভাই এত টাকা যে ঋণ করছে, আমি বিন্দুমাত্র তো জানি না। আমার সংসার দিব্যি চলতেছে, ওরে আমি বাজারের জন্য, ইভেন ওই 19 বছরের সংসার ওরে আমি কোনোদিন বলি নাই আমার একটা শাড়ি কিনে দাও। হাজব্যান্ডের কাছে কোনো আবদার ছিল না। বিয়ের পরে 2004-এ একবার আবদার করছিলাম, আমার ছোটোবেলা থেকে না একটা লেহেঙ্গা পরার খুব শখ। ওরে আমি বলছিলাম, আমাকে একটা লেহেঙ্গা কিনে দিবা? ও বলছে, এই চেহারায় লেহেঙ্গা পরবা? স্টপ করে দিছে। তারপর থেকে মানে ওই দিয়ে আবার আমি একটা শাড়ি নিয়েছিলাম মাত্র 800 টাকা দিয়ে, ওটা দিয়ে ওরা অনেক খোটা দিছিল। ওই শাড়িটা আমি আজও পরি নাই। তারপর থেকে ওর থেকে আমার চাওয়া পাওয়া সব শেষ। নর্মালি যাবতীয় যতটুকু খরচ লাগে অতটুকু, তারপরে নিজের যত শখ, মানে এখনও যে বর্তমানে যে তার পরবর্তীতে যে আমি এত এত গয়না, সম্পূর্ণ সব নিজের উপরে। ওকেও দিতাম, আমার মাকেও দিতাম, ইভেন আমার শাশুড়িকেও দিতাম। এর ভিতরে শুনি ওর বাড়ির যে সম্পত্তিগুলো আছে, এটা ওর বোনেরই দিয়ে দিচ্ছে।
ওই রাতে শেষ যাই হোক সিদ্ধান্ত নিলাম তুমি আর বিদেশ যাইও না, আমার পক্ষে আর যা দিয়ে দিছি না, আমরা নতুন করে শুরু করব। ভাইয়ারা আসলো আমারে ওদিন প্রচুর মারছে, ওই ফার্স্ট মানে আমারে মানুষের সামনে দেখানোর মতো চোখ টুক ফুলায় ফেলছে, ওর তো মাথা কাজ করতেছে না, ওরে এদিক থেকে চাপ আসতেছে ওদিক থেকে চাপ আসতেছে। ভাইয়ারা মিলে সবাই বললো না তুমি যাইতে পারো না, যাই করো বাংলাদেশে করো। এই মুহূর্তে তোমার আরও 2.5 লাখ টাকা দিয়ে বিদেশ পাঠানো আমাদের পক্ষে আর সম্ভব না। আর তুমি যেগুলো করে ফেলছো, তুমি বিদেশে গিয়ে যে আবার পুনরায় যে আমার বোনের খবর নিবা বা ওর খবর নেই, এটার তো কোনো গ্যারান্টি নাই, তুমি যাইতে পারবা না। ও রাজি হলো, আচ্ছা ঠিক আছে, আমি প্রচুর অসুস্থ। ভাইয়েরা বললো চলো এখন পরে আমি যাবো না, ও অনুরোধ করলো তুমি আমার সাথে থাকো। আচ্ছা আমি সকালে যাব। রাতে উঠা রান্না বান্না নিজেই করলো, পারে না তারপরও করলো, খাওয়াইলো, পায়ে ধরে বললো আমি তোমাকে ছাড়া কখনো যাব না। আমাদের ওই রাতে মোটামুটি মিটমাট হয়ে গেছে, আমাদের প্ল্যানিং কি ছিল ওই অনুযায়ী আমরা 2-1 দিন পরে সবার সাথে বসবো, যা হওয়ার হয়ে গেছে। রাতে সারা রাত পায়ে ধরে বসেছিল তুমি আমাকে ছাইড়া যাও না। সকালে ঘুম থেকে উঠিও নাই, ওই নাই, ও চলে গেছে। কই? বললো বাড়িতে। ফোন দিলাম বাড়িতে, ও রাতে ঘুমাচ্ছিল, আমি ভোরে উঠা নামাজ পড়ে বাবার বাড়ি গেছে পাশাপাশি। পরে ফোন দিছি তুমি কই, আমার নিয়ে যাও। বলো আমি বাড়িতে আসছি। ওই যে নাই নাই। তারপর ফেরে নেই, ডিভোর্স হয়ে গেছে আপনাদের? তারপরে কয়েকবার ফোন দিছে আমার টাকা দাও আমি বিদেশ যাব। আমি বলছি না তুমি আসো, আমার তো আর কিচ্ছু নাই, বাবা বাড়ি থেকে ওয়ারিশ নিয়ে ফেলছি তোমার জন্য, ও খুব রাগারাগি করে ওদের কাছ থেকে টাকা পয়সা সব নিয়ে ফেলতেছে, আসো। ও আসবে না, ওর পাওনাদাররা আমার এতভাবে চাপ দিচ্ছে, এনজিও থেকে 3 লাখ টাকা নিয়েছি পরপর 2টা এনজিও। ও যেদিন চলে গেছে আমার বাসায়, ওরা আমি রাতে সুন্দর করে বুঝাইলাম দেখো আমাদের মেয়েটারে তো আমরা অন্যভাবে মানুষ করছি, ওর মেন্টালি একটু সমস্যা আছে। সে কখনো ফেরেই আপনার কাছে? ডিভোর্স দিতে কতদিন পরে? ডিভোর্স আমি দিছি 2023-এ, যখন পাওনাদারদের চাপ আর নিতে পারতেছিলাম না, এক প্রকার বাধ্য হয়ে আমার ডিভোর্স দিতে হয়েছে। তারপরে নতুন সম্পর্কে জড়ালেন কবে? তারপরে দীর্ঘ 3-4 বছর খুব কষ্ট করতে হয়েছে, যে কষ্ট ভাষায় প্রকাশ করার মতো না। এতগুলো ঋণ আমার কাঁধে আসলো, 6-7 লাখ টাকা ঋণ আসলো আমার কাঁধে, যেগুলো আমি করছি। ওগুলো এই মানুষটার সাথে আপনার পরিচয় কিভাবে? এর ভিতরে বলি না হয় অনেকেই মানে আমি এমন একটা মেয়ে ছিলাম, আমার হাজব্যান্ড যাওয়ার সাথে সাথেই সবাই কিন্তু আমাকে আমার জন্য বিয়ের প্রস্তাব দিচ্ছে, আশেপাশে ওর রিলেটিভ পরিচিত। আমার না ছোটবেলা থেকে না একটা ধারণা ছিল বিবাহিত দ্বিতীয় বিয়েতে কোনো সুখ নাই, মানে কেন জানি না আমার ওদিকে কোনো মন যায় নাই। খুব ভালো ভালো ঘর থেকে বিয়ের প্রস্তাব আসলো, ওই যে মেয়েটা আমি নয় সুখী হব, আমার মেয়েরে তো কেউ অ্যাকসেপ্ট করবে না, তখন হচ্ছে তাদের শর্ত দিলাম সবাইরই, যে এই দিছে যে আমার অবশ্যই তো কেউ আমার এমনি নিবে না, হয়তো বা ডিভোর্সে আসবে বা মানে আমি তাদের বাচ্চার মা হব, সে তারা কি আমার বাচ্চার বাবা হতে পারবে না, এই শর্তে যদি আমাকে বিয়ে করে তাহলে আমি রাজি আছি, আর আমার কোনো কিচ্ছু না। আর যেহেতু আমি তো বাচ্চা পাগল এমনিতেই, ওরকমভাবে হয় না, সবাই বলে হয়ে যাও বিয়ে করে ফেলো বিয়ে করে ফেলো, এইভাবে করলে একটা সময় ওই মানুষের মন জোগায় মেয়েরে ঢুকাইতে পারবে, আমি ওই মেয়েরাই আলাদা থাকবো নাকি। বিভিন্ন অনেকভাবে বিয়ের প্রস্তাব, অনেকে পরে সবাই বলতে শুরু করলো বিয়ে করবে না, অবশ্যই বাজে কিছু করতেছে। এই সমাজে যেমন ডিভোর্সি একটা নারী বলেন, বিধবা নারী বলেন, স্বামী ছাড়া নারী খুব অসহায়, এটা আমি ফিল করছি। এই কথাটা কেন বললেন বোন, যে স্বামী ছাড়া মেয়ে মানুষ অসহায়? কি কি জায়গায় মনে হয়েছে? সব জায়গায়, ছোটবেলায় বড় ভাই হিসেবে যাদের কোলে পিঠে মানুষ হয়েছে এলাকার মানে ও যাওয়ার পরে প্রত্যেকের নজর দেখার আন্দাজ সব চেঞ্জ। কেউ 2টা কথা বলতে চিন্তা করে না, অপবাদ দিতে চিন্তা করে নাই, এবং ফ্যামিলিও বিশ্বাস করছে। অনেক জায়গায় শেষমেশ বাধ্য হয়ে জব ছাড়তেছে, অনেক জায়গায় অনেক বিপদেও পড়তে হয়েছিল, কিন্তু আল্লাহর অশেষ রহমতে কিন্তু আমি আমার
দিন শেষে ভাইয়া আপনার সমাজের কাছে চেহারা দেখানোর কিছু নাই, সবচেয়ে বড় চেহারা দেখানো হচ্ছে নিজের নিজের আয়নায়। কাছে। True. না, আমি দিন শেষে আয়নার দিকে নিজের সাথে নিজে কথা বলতে পারি, কারণ আমি গোপনে যদি কোনো কিছু করি সেটা আমি নিজের অন্তর জানবে। আমি জানি ভাই আমি আমার অন্তরের সাথে আমি কথা বলতে পারি। আশেপাশের মানুষের দৃষ্টিভঙ্গি খারাপ, সেটা বলতে চান? জবের জায়গায় বাংলাদেশের নাম করা একটা কোম্পানিতে শেফ হিসেবে জব নিল, জি। ওইখানেও ভাইয়া টিকতে পারলাম না। ওইখানে মানে হায়নার মতো মানুষ। পরে যখন দেখলাম না আমার ঋণ শোধ হয়ে গেছে, আমি আর চিন্তা করি নাই, আমার মাসে 10 থেকে 12,000 টাকা হলে আমি মেয়ে নিয়ে চলতে পারবো। জি। এক কথার উপরে জব ছেড়ে দিছে। আর সৎ মানুষের কোনো জায়গা নাই, সৎ মানুষের অনেক অপবাদ আছে। সঠিক, এটা মানি আমি। সৎ মানুষের যে এত যন্ত্রণা, সৎ মানুষের তিলে তিলে মেরে দেওয়ার জন্য অপবাদগুলো মেয়ে মানুষের ওই যে ইজ্জতের উপরে, ইজ্জতের উপরে যা করে। মানে যখন আপনার গাইড নাই, কেউ দেখছে না, আমি যে কোম্পানিতে জব নিলাম ফ্যামিলি থেকেও ভাইয়ারা প্রথম সাপোর্ট দিল, হাজবেন্ড ছেড়ে দাও আমরা দেখবো। জি, ছাড়ার পরে তো আর কেউ দেখে না। ভয়ঙ্কর, এটা সবাই ভাঙতে বলে। ভাইয়া দেখেন, ভাইদের ইনকাম করে খাওয়াইতে গিয়ে আমার এই হাতে প্রত্যেকটা আঙ্গুলে সুই এই মাথা থেকে ঢুকতো, এই মাথা থেকে বের করতাম। আমার 2006-এর জীবনটা আমি বলি, আম্মু নিঃস্ব, আম্মু নাই, বাবার ব্যবসা শেষ, 4 ভাই, শুধু একটা ভাই ইনকাম করে। আর এই এতগুলো মুখ, ভাই বউ ছিল, সব পেট বড় ভাই চালাইতেছে। বিয়ে করছে, ইনকাম ছিল না। আমার দিনটা শুরু হতো কখন থেকে জানেন ভাইয়া? বিকাল 5টা থেকে। বিকাল 5টা থেকে 8টা পর্যন্ত সেলাই মেশিনে বসতাম। 8টা থেকে 10টা পর্যন্ত ভাইয়ার হোটেলে টুকটাক কাজ সামলাই দিতাম, মানে একটা হোটেল করা ভাইয়া বৈশা না থাকার থেকে। 10টা থেকে 11টা পর্যন্ত একটু টুকটাক ক্যাটারিং ছিল, 3-4 জন লোক খাইতো, ওদের খাবার দিয়ে 11টার পরে ভাবিরে রান্নাঘর বুঝাই দিতাম, ভাবি এগুলা সব করতো। 11টা থেকে ঠিক রাতে 4টা পর্যন্ত টানা, এর ভিতরে মাথায় টার্গেট থাকতো 100 থেকে 150 পিস চাদর সেলাই করে দিতে হবে। ও মাই গড, এত চাদর এক রাত্রে? এক রাতে, এটা আমাদের রেডিমেড। 1 টাকা 4 আনা দিত বা 1 টাকা 1.5 টাকা দিত। একটাই? হ্যাঁ, কি বলেন? সুতা, মেশিন খরচ সব। তখন দেখা গেল মানে আমার টার্গেট থাকতো 250 টাকার কাজ করতেই হবে, এটা আমার সংসারের জন্য। তারপরে উঠে ভাবির ছোট বাচ্চা ছিল আমি প্রথম মা ডাক শুনছি যে বাচ্চাটার কাছ থেকে, মেয়ে ছোট বাচ্চা নিয়ে এত সকাল, ওই রাতে যেটা গোছায় রাখতাম, সকালে উঠে বিরিয়ানি বানিয়ে দিতাম, 4টার পর থেকে 5টার ভিতরে বিরিয়ানি রান্না করে দিতাম, ভাইয়া নিয়ে যেত। তারপরে 5টা থেকে 9টা পর্যন্ত রুটি বানাইতে বসতাম। ঘুমাইতেন কখন? রুটি বানাইতে বসতাম, ওই রুটিতে 5 কেজি 6 কেজি বানাইতাম। ভাবি ভোরে উঠা হেল্প করতো, বড় ভাবি। পরে দেখতেছি না, 1 কেজি রুটি বানাই দিলে 20 টাকা দেয়। আমার তো হচ্ছে না, অনেকগুলো রুটি, কারণ রুটি বানানোর টেকনিকটা জানতাম। পরে ওদের বললাম আপনাদের 1 কেজি রুটি বানাই দেবো, 20 টাকাই দেন, কিন্তু আপনাদের কয়টা রুটি লাগবে? পরে বলতেছে 25টা দিবা। বুঝছেন, আমি আপনাকে 30টাই দেবো। কিন্তু তারপরে যে আটা, মানে আমার মন মানতেছে না, আমার তো আটা থাকতেছে, ওটা তো যদি না বলে খাই এটা একটা পাপ হবে না। তখন বললাম আমি আপনাদের 30টা দিব, তারপরে যে আটাগুলো থাকবে ওগুলো সব আমার। মানে আমি আমার ব্যাপারটা আমি হালাল করে নিলাম। ও মাই গড। পরে হচ্ছে গিয়ে ওইখানে হচ্ছে ওরা দিতাম 5 কেজি হতো, কোন দিন 8 কেজি হতো, মানে ওদের অর্ডার থাকলে। আমার পরে আশেপাশে দেখতাম কি না, ওদের হোটেল থেকে রুটি কিনে খাচ্ছে মানুষ পরিচিত, ওদের আবার গিয়ে বলতাম আমি তো রুটিটা বানাই দিচ্ছি, আমার কাছ থেকে নেন। এরকম অনেকে 4টা 5টা 6টা করে দনিকে নিত, ওইখান থেকে কিছু টাকা আসতো, 5 টাকা পিস, এভাবে সংসার আসা পড়তো। আবার তার থেকে আবার মাঝে মাঝে কিছু আটা থাকতো, ওটাও মানে ওটা বিক্রি করে দিতাম 4-5 বোন, দিন পরে। আপনি আমার এই লাইনটাতে আসেন। এই যে এত স্ট্রাগল গেল, সংসার গেল, ছেড়ে ঋণ মুক্ত হইলেন, তারপরে নতুন করে ফাঁদে পড়লেন কিভাবে আবার? এটা ফাঁদে বলতে কি, সালটা ছিল এই বছরে 26-এ। এর এমনি ফেসবুকে আমি আমার দুনিয়া বলতে কি ছিল ফেসবুক, মানে আমি অনলাইন জগতে ঢুকি হচ্ছে ভাইয়া 2020-এ। এর ভিতরে আমার অনলাইনে কোনো মোহ ছিল না।
আমি ওই আমার সংসার করতে আমি ভালোবাসতাম। অনলাইনে কিছুদিন একটু বিজনেস করলাম কিন্তু পারি না, জি। কিভাবে কি করতে হয় না করতে হয় জানি না। আমার অফলাইনে বিজনেস এই চলতেছে লোকটার সাথে পরিচয় হলো কোথেকে? ফেসবুকেই? ফেসবুকে। 2000 এই মাসের গত বছরের ডিসেম্বরের 11 তারিখে উনি একদিন রাতে নক দিচ্ছে। এর ভিতরে আমার ফেসবুকে অসংখ্য জনের নক দেয়, এটা বাচ্চা দিল, হাই হ্যালো, প্রথম ফ্রেন্ড হলে একটু কথা বলি, হাই হ্যালো করি, তারপরে আর কোনো ইন্টারেস্ট নাই ওকে, পরিচয় হওয়ার জন্য জাস্ট। তারপরে থেকে এই লোকটা কন্টিনিউ মাঝে মাঝে ফোন দিত, ফোন আর রিসিভ করতাম না, আমার ভালো লাগতো না। হঠাৎ করে জানুয়ারির মাসটা মানে ডিসেম্বরে আমার এর ভিতরে আমার মেয়েটারে আমি গ্রামে রাখছিলাম, এটা নিয়ে না ভাইয়া অনেক কষ্ট গেছে, অনেক ঝামেলা গেছে। সেটা কিভাবে একটা মা বা সন্তান বা ভাইয়েরা করে এটা নাই বললাম। আমার এই ছোট মেয়েটার উপর অনেক অত্যাচার করছে। মেয়ে মানুষের সবচেয়ে স্বামীর বাড়ির পরে সবচেয়ে শান্তির জায়গা কোনটা? নিজের বাপের বাড়ি। নিজের বাপের বাড়ি, নিজের মা। হ্যাঁ, আমি ওখানে শান্তি পাই না। ওকে, মন থেকে চাচ্ছে আমি কারোর সাথে একটু কথা বলি। একাকিত্ব মানে এমন ভাবে আমাকে ধরছে। ফোন দিছে 4-5 বার, ফোন দেওয়ার পর আমি কথা বলছি, বললেই মানে একটু মুড ভালো করার জন্য ভালো মুডেই কথা বলছে, বলে ভালো লাগছে। উনিও বললো উনি হচ্ছে সুইজারল্যান্ড থাকে। তখন আমি জানি না সুইজারল্যান্ড থাকে কিনা। ফার্স্ট মিটে কথায় মনে হয়তো বা বলছিল, ওটা আমি খেয়াল করি নাই। বলে মনে মনে আমি বাইরে থাকি এরকম মানে ভালোই মানে মন ফ্রেশ করার জন্য কথা বললাম। 2-3 দিন কথা বললাম। প্রথম দিন কথা বললাম, তারপরের দিন মানে কণ্ঠটা কেমন যেন পরিচিত মনে হচ্ছে। মানে আপনি সচরাচর ভিডিও কল আসে না, আপনি ভিডিও কল দেন, আমি আপনাকে দেখবো। উনি আসলো না, পরে ওইখান থেকে ঝামেলা হচ্ছে, আপনি ফেক, আপনার সাথে আমি কথা বলবো না। একটা ছেলে মানুষের ভিডিও কলে আসতে কি সমস্যা হয়? তারপরে হয়তো বা সে আসছে, আমি আর ফোন রিসিভ করি নাই। ভিডিও কল দিছে, রিসিভ করি নাই। পরে 4-5 দিন পরে আবার ফোন দিছে, ফোন দিয়ে আস্তে আস্তে টুকটাক কথাবার্তা বলতেছে। ওই তুমি এরকম একটা মানুষ, এত রিকোয়েস্ট করলাম কথাবার্তা বলো না, এই করো না। বা পরে আস্তে আস্তে আমাদের ভিতরে একটা কথাবার্তা শুরু হলো, সম্পর্ক হলো। বিয়েটা কখন করলেন আপনারা? বিয়েটা করলাম মে মাসে, এই 2026-এর মেতে। মানে ও তারপরে আস্তে আস্তে আমাকে বললো, ওর সাথে প্রথম পরিচয় আমি জানা, তাই আমি মিথ্যা কন্টিনিউ, ও আমি কি করি না সকল করি সত্য আপনি বলছেন। সব সত্য বলে দিচ্ছে আমার আচ্ছা, যদি এই মেয়েতে বিয়ে হয় তখন কি উনি সামনে এসে বিয়ে করছেন? সামনে না, ও হচ্ছে আমাদের প্ল্যানিংটা ছিল অন্যরকম। বিয়ে করব মানে সম্পর্কটা মানে ও এর ভিতরে এই জানুয়ারি মাস থেকেই আমাদের যখন সরাসরি আমি প্রেম করতে আসি নাই, ওকে, আমার একটা জীবনসঙ্গী প্রয়োজন, আমি সেই জীবনসঙ্গী খুঁজতে আসছি। ও কোনো লুকোচুরি করে নাই। তখন আমিও আস্তে আস্তে ভাবলাম আমিও জীবনে কারণে না কারোতে বিশ্বাস ওনার কি করা আগে যায়। আর কোনো বিয়ে হ্যাঁ, উনি হয়েছে? আমার বয়সে অনেকটা বড়। মানে এবং উনি বিদেশে থাকেন? হ্যাঁ, বিদেশে থাকে। তাহলে বিয়েটা হলো কোথায়? ফোনে, কাজের মাধ্যমে। ফোনে? হ্যাঁ হ্যাঁ, ফোনে ভিডিও কলে? ভিডিও কলে। ওই পাশে উনি, মাঝখানে কাজিনী, আপনি এই পাশে। আচ্ছা, বিয়ে হইলো হচ্ছে এপ্রিলে, মে মাসের 4 তারিখে। মে মাসের 4 তারিখ। তাহলে সমস্যাটা হইলো কখন? ও এর ভিতরে আপনার বিয়ের পর থেকে সমস্যা হয়েছে? বিয়ের পর থেকে না, কোনো সমস্যাই হয় নাই। তাইলে হঠাৎ একদিন রাতে 25 তারিখে রাতে আমরা মানে এত ও আমারে, এবার বলি জীবনের কি সুখ, একটা মানুষের যে চাহিদা, যে সম্মান, ভালোবাসা, রেসপেক্ট, ভালোবাসা আমি যে 36 বছর জীবনে পাই নাই, ও আমার এই 6 মাসে পূরণ করে দিচ্ছে। আমার যে জীবনের যত, ও আমার এত বুঝতো, আমি কোনো বিষয়ে কষ্ট পেলে যদি না বলতাম, অস্বীকার করে হাসি মুখে যদি কথা বলতাম, এই তোমার কোনো কিছু হয়েছে, আমার প্রতি ওর এত টেক কেয়ার, এতই মানে এই 6টা মাসেও আমার সব ফিল আপ করে দিচ্ছে। প্রথম পরিচয়ে হঠাৎ করে একদিন বলতেছে বাড়ি থেকে আসছে, আবার আমি তো বাড়িতে গেলে থাকতে পারি না, মেজো ভাই মার সাথে প্রচুর ঝামেলা হয়। আমাকে এটা বলেন, আপনি বলতেছেন সে আপনার সব পূরণ করছে, আপনার Even আমার সংসার 3 শুরু লাখ করছেন? টাকা পর্যন্ত দিচ্ছে। বুঝলাম, আপনার ওয়াইফ আপনি দিতে পারে। সংসার করছেন কোথায়? হ্যাঁ, ও সংসার- আসে না, এর ভিতরে বাংলাদেশে আসে নাই। আমার আত্মীয় স্বজন সবার সাথে ওর কথাবার্তা হইতেছিল। সব তো ফোনে হইতেছে। হ্যাঁ, সব ফোনে। সংসারটা করলেন কোথায়? এটাই, দ্যাটস ইট। এই ওই পাশ থেকে সে কথা বলতেছে, এই পাশ থেকে কথা বলতেছে, বিয়ে হইলো, সংসার হইলো, আবার তারপর খুঁজে পাচ্ছেন না। হ্যাঁ, একদম বিনা কারণে। আমার আগের দিন কি বললো তা হচ্ছে গিয়ে এটা অদ্ভুত বোন, আপনি একটা লোকের বিয়ে করবেন, তার দেখা নাই, জানা নাই, তার ফ্যামিলি খোঁজ নাই, ফ্যামিলি যাওয়া নাই, লোকটার আমি দেখলাম না, বিয়ে করে ফেললাম।
ফাইজলাম ওইটা। ভিডিও কলে কথা হয়েছে, 2 দিন চ্যাটিং কথা হয়েছে আর আমি তার বিয়ে করে ফেলবো? এবং আপনি বলতেছেন যে সে আপনার জীবনে সব স্বাদ আহ্লাদ পূরণ করছে, ফোনে ফোনে হয়ে গেল। মানে মানুষ মানে নেশা করলেও তো এ করবে না। চিনি না, জানি না আমি। ভাই আপনি তো 14 বছরের কিশোরী না, আপনি বিয়ে থা করে সংসার করে আসে মানুষ, আপনার বেবি আছে একটিবেন। ওই পাশ থেকে কে বললো চল রে আমি এখান থেকে উঠে দৌড় দিলাম? ছোট ভাই বউরে নিয়ে সাথে সব ওদের মাধ্যমে আমি চলে আসব, করে ফেলি, সম্পর্কটা হালাল করে ফেলি। সম্পর্ক হারামি কই হইল? আপনি এর লগে কথা কইতেছেন, অদ্ভুত। এবং তার সে আপনাকে লাস্টলি ব্লক করে দিছে, তাই কি? না, কোনো ঝামেলা না। লাস্টলি সে আমাকে বললো আমি আসা পড়বো বা আসবে। হ্যাঁ ফাইন। আমি মিরপুরে একটা জব করতাম, ওই জব থেকে ও খুব চাপের উপর আমার ছাড়াই আনলো। ওদের সাথেও ঝামেলা করলো। মানে সব ফোনে ফোনে? হ্যাঁ, ওদের সাথেও ফোনে কথা বললো। কি তাহলে হাওয়া হইলো কি করে? সেটাই তো, কোনো কারণ নাই। আমাদের এই 6 মাসের ভিতরে একদিন কথা বলাও সে বন্ধ হয় নাই। তাহলে লাস্ট দিনে কি ঘটলো যার জন্য হাওয়া হইলো? কি হলো, ও বললো হচ্ছে গিয়ে শুক্রবার মেয়ের এর ভিতরে গ্রাম থেকে নিয়ে আসছে বিয়ের পর। ওই সব গল্প বাদ দিন, আপনি লাস্ট দিনে কি হলো সেটা বলেন। লাস্ট দিনে রাতে বললো আমার আজকে রাতে ফিরতে অনেক দেরি হবে, হ্যাঁ তুমি ঘুমায় যাও, তোমার আমি ঘুম থেকে উঠাই, কালকে তো তোমার ছুটি, মানে মেয়ের স্কুল বন্ধ থাকলে আমারও ছুটি, আমরা রাতে কথা বলবো। হ্যাঁ। ওদিন বেশ কয়েকবার মানে একদম নর্মাল। সকালে উঠা আমি সারা রাত বসে থাকলাম, ও আবার ফোন না দিলে, ফোন রিসিভ না করতে পারলে প্রচুর রাগ করে। সারা রাত বসে থাকলাম, মাঝে মাঝে এরকম ওয়েট করাইতো। পরে ওদিন খালি রাগ হয়ে এতটুকু বললাম, এভাবে সারা রাত মানুষকে অপেক্ষা করায় না। তারপর তুমি যে আমার সাথে ইদানিং বলছো, তুমি যে আমার সাথে এভাবে অপেক্ষা করো বা তোমার অপেক্ষায় থাকতে থাকতে আমি তো একটা কুকুরের মতো, মানে ওর ভালোবাসায় আমি এতটা, আমি বললাম আমি তো একটা কুকুরের মতো হয়ে যাচ্ছি। না আছে ঘুম, না আছে কিছু টাকা পয়সা পাঠাও দেখে কি আমার সাথে এভাবে এরকম করতেছো, জাস্ট এতটুকু কথাই। ও SMS দেখে নাই, মানে ওই রাতের থেকে ও আমার থেকে কি আর কোনো কল ধরেনি আপনার? কল ধরে নাই, অনলাইনেও আসে নাই, কিচ্ছু না। নম্বর ব্লক করে দিছে? হ্যাঁ, নাম্বার ব্লক করে দিচ্ছে। দ্যাটস গুড। এবং আপনি বলতেছেন এই 6 মাসের কথাবার্তা এইটা আপনার জীবনের সবচেয়ে সুন্দর সময়? এটাই আমার সবচেয়ে সুন্দর সময়। ফ্যামিলির সাথে মানে আমার ফ্যামিলির সামনে যে কথাবার্তা বলতাম না, আমার মানে এর মধ্যে আপনাকে সবচেয়ে ভালো রাখছে সে? ভালো রাখছে, আমি ইভেন বাসা নিয়ে ফেলছি। মাশাআল্লাহ। বোন, আপনার হাজবেন্ড যদি দেখে এই ক্যামেরায় বলবেন তাকে নিয়ে যদি আপনার কোনো কথা থাকে অন দিস ক্যামেরা। আমি কি বলবো, আমি তো ওরে ছাড়া তো আমি একদম নিঃস্ব। ও আমার এই সমাজের উপরের স্থানে উঠায় আনছে। পরিবার সবসময় বলতো তোমারে আমি কখনো ছাইরা যাব না, কখনো না। প্রত্যেকটা পরিস্থিতি থেকে ও আমার উঠায় আনছে। ইভেন আমি অসুস্থ ছিলাম, সেখান থেকে ও আমার উঠায় আনছে। ফ্যামিলি, আত্মীয় স্বজন সবার কাছে আমারে খুব ভালো রাখছে। ইভেন মেয়েটা আমার দূরে ছিল, মাসে মেয়েটারও আমার কাছে এনে দিল, মেয়ের স্কুলে ভর্তি করাই দিছে, সব কিছু করায়। এখন তুমি কোথাও চলে গেছো, তুমি ছাড়া তো আমি আর, তোমার আমি বলছি, অনেকবার বলছি, তুমি যে আমার সুখটা এখন দেখতেছো, আমার ফ্যামিলি, আত্মীয় স্বজন সবাই যে আমার পাশে আছে শুধু তোমার জন্য। তুমি যেদিন চলে যাবা সাথে সাথে কেউ আর আমাকে আশ্রয় দিবে না। তুমি তো বলছো মৃত্যু ছাড়া আমাকে ছাড়বা না, একমাত্র আমাদের আলাদা করতে পারবে মৃত্যু। কন্টিনিউ তো বলতো আমরা খুব ভালো থাকবো, সারা জীবন খুব ভালো থাকবো। এই কোন কিসে আমাকে রেখা গেলা? প্লিজ তুমি ফিরে আসো। তোমার কাছে আমার অনুরোধ, আমি যদি কোনো সময় তোমার মানে কষ্ট দিয়ে থাকি, তুমি আমার লাইফে ফিরে আসো, আমার লাস্ট একটা সুযোগ দাও। আমি সংসার করতে চাই। আমি ভালোবাসা কি জিনিস আমি বুঝি নাই, তুমি আমাকে বুঝাইছো, তুমি আমাকে সুন্দর একটা জীবন দিছো। তুমি প্লিজ ফিরে আসো, আমি তোমার কাছে আর কিচ্ছু চাই না। আমার অন্তত একটা বার এসে বলো আমার অন্যায়টা কি ছিল। আমি তো তোমাকে কখনো অসম্মান করি নাই, কখনো তোমার সাথে আমি রাগও করি নাই। আমার ভুলটা আমাকে ধরাই দেওয়া যাও প্লিজ। তোমাকে আমি কন্টিনিউ বলতাম হাজবেন্ড কি জিনিস সেটা আমি জানি না, বুঝি না, তোমার মাধ্যমে আমি সেই সুখটা পাইতে চাইছি।
তোমাকে আমি ছুঁয়া দেখতে চাইছি লাস্ট বার, তুমি কবে আসবা? তুমি তো বলছিলা, আমি চাইছিলাম তোমার কাছে সারপ্রাইজ, এমন সারপ্রাইজ তো আমি চাই নাই। তুমি আমার কাছে প্লিজ ফিরে আসো। আমি অনেক চেষ্টা করছি তোমার কাছে যাওয়ার, তোমার একটু খোঁজ নেওয়ার। তুমি প্লিজ। আমিও বলতে চাই, আমি এই ভদ্রলোকের সঙ্গে আমার পরিচয় হয় নাই, কিন্তু আমি যেটুকু কথা শুনে বুঝলাম যে এই মানুষটার শেষ সম্বল তার স্বামী, এবং ভদ্রমহিলা খুব নিশ্চিত রূপেই জানেন যে একজন স্বামীর গুরুত্ব মর্যাদা কতটুকু হয়। ঝগড়াঝাটি হইতেই পারে, যে কোনো কারণে মন খারাপ হইতেই পারে, এবং আমি চাইবো প্লিজ আপনার ভিডিওটা শেয়ার করেন, হয়তো তার হাজব্যান্ড ভিডিওটা দেখবে এবং অনুভূতিটা বুঝবে। যদি কোনো বড় অসুবিধে না হয় বা হইলে পরিবার নিয়ে বসেন, কিন্তু সামনে থাকেন। সংসার ভাঙা এটা খুব খারাপ, খুব অনুচিত। যেই কথা দিছেন কথার মর্যাদা রাখেন এবং আমাদের সাথে থাকবেন। আই ডু বিলিভ আল্লাহ আপনাদের সহায়তা করবেন। চেষ্টা করছি পজিটিভিটি ছড়াইতে। আমাদের সাথে থাকবেন, সাবস্ক্রাইব করবেন। টেক কেয়ার, আসসালামু আলাইকুম।